বিনোদ বলিয়া শহরের একটা ছোট্ট গ্রামে নিজের পরিবারের সাথে থাকতো। তার মধ্যে ছিল তার 4 জন ছেলে আর বউ উর্মিলা ছিল। অভয় সবচেয়ে ছোট আর সোজা সরল ছেলে ছিল। আরে শুনছো, তুমি তো অভয়ের ব্যাপারে কিছু ভাবোই না। সেরকম কিছু না, আমিও তো ওদের 3 জনাকে নিয়ে চিন্তা করি। ওই 3 জন ছেলে তো একটা কাজে লেগে পড়েছে, কিন্তু এর ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তা করি, বুঝেছো? হ্যাঁ, তো কিছু একটা করো, নয়তো ওর রাশিফল দেখিয়ে বিয়ে করিয়ে দাও, তাতে হয়তো ওর ভবিষ্যৎ শুধরে যাবে। একদিন খুব রাগে অভয়ের বড় ভাই বউকে খেতে নিয়ে যায় আর ওখানে মজদুরি করায়, যার কারণে ওর শরীর খারাপ হয়ে যায়। বাবা, আমরা ওনার সেবা করব না, সারাদিন কে জানে কোথায় ঘুরতে থাকে আর অসুস্থ হয়ে যায়। বৌমা, তুমি এসব কি বলছো? অভয় তো নিজের ভাইয়ের কথায় খেতে কাজ করতে গেছিল, তাহলে তোমরা ওর সেবা করবে না তো কে করবে? মা, আমরাও জানি যে উনি কি কাজ করেন, সেবা করার থাকলে আপনি সেবা করুন। হ্যাঁ মা, আমরা তো এইসব করতে পারবো না। বিনোদ ঘরের এইরকম অবস্থা দেখে অভয়ের জন্য তাড়াতাড়ি মেয়ে খুঁজতে শুরু করে। তারপর ও একটা দূরের গ্রামে গুড়িয়া নামের একটা মেয়েকে পায়, যার সাথে তার বিয়ে পাকা হয়ে যায়। বাবা, তুমি আমায় এত দূরে কেন পাঠাচ্ছ? আমাকে ছাড়া তোমার দেখাশোনা কে করবে? মা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি তোর জন্য একটা বড় আর ভালো পরিবারে সম্বন্ধ দেখে এসেছি। ছেলে খুবই সহজ সরল আর ভালো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে বাবা। তারপর কিছুদিন কেটে যায় আর গুড়িয়ার বিয়ে অভয়ের সাথে হয়ে যায়। গুড়িয়া খুব ভালোভাবে শ্বশুর বাড়িতে থাকে আর 1 বছর হয়ে যায়। তারপর ঘরের অবস্থা দেখে একদিন, ওগো, তুমি কোনো অন্য কাজ করছো না কেন? তোমার ভাই তোমার সাথে খুব বাজে ব্যবহার করে। না পুতুল, এটা আমার ভাইয়েদের ভালোবাসা, আমি ওদের থেকে দূরে গিয়ে কাজ করতে পারবো না, আর আমি চাষবাস ছাড়া অন্য কোনো কাজ করতে পারিও না। অভয়ের এরকম বলার পর গুড়িয়া চুপ হয়ে যায়। তারপর কিছু মাস কেটে যায় আর গ্রামে বন্যা চলে আসে, যার কারণে তাদের ক্ষেত খারাপ হয়ে যায়। আর তারপর 3 জন ভাই অন্য কাজ করার জন্য বেরিয়ে পড়ে। বাবা, অভয়কে বলো কোনো কাজকর্ম করে, নয়তো আমি ওকে বসিয়ে সারা জীবন খাওয়াতে পারবো না। বৌমা, তুমি চিন্তা করো না, আমি তো রয়েছি ওর জন্য। আরে দিদি, ওনাকে কি বলছো? উনি তো নিজেই 3 জন ছেলের ভরসায় পড়ে আছেন, ইনি কি বলবেন? এইসব শুনে গুড়িয়ার খুব খারাপ লাগে আর ও ঘরে গিয়ে খুব কাঁদে। আর পরের দিন নিজের শ্বশুরের কাছে একটা কাজের পরামর্শ চায়। বাবা, আমি ওনার সাথে আমার বাপের বাড়ি যেতে চাই, ওখানে একটা খেতে পরিশ্রম করে আমরা নিজেদের ঘর চালিয়ে নেব। তোমাদের দুজনে যেটা ঠিক মনে হয় সেটাই করো। পরের দিনই অভয়ের সাথে কথা বলে গুড়িয়া নিজের বাপের বাড়ি চলে যায় আর অভয় ওখানে খেতি করতে শুরু করে। আর ওই খেতে আলুর ফসল খুব ভালো হয়। এই জমিতে খুব ভালো আলু চাষ হবে, জানো? হ্যাঁ, তো তুমি আলুরই ফসল করো, আমিও তোমার সাহায্য করব। এখন বাজারে আলু খুব দামি। অভয় আলুর চাষ শুরু করে দেয় আর 2 মাস পরে আলুর ফসল খুব ভালোভাবে হয়ে যায়। আর সেই কারণে শহরে আলুর ফসল খুব বেশি হয় আর সেই কারণে বাজারে আলুর দাম অনেক কমে যায়। পুতুল, এটা কি হয়ে গেল? মনে হয় আমাদের পরিশ্রম জলে চলে গেল। যা টাকা পয়সা আমরা লাগিয়েছি, মনে হচ্ছে আমরা সেটাও তুলতে পারবো না। তুমি চিন্তা করো না গো, আমরা কিছু একটা ভেবে নেব। ওখানে রাখা আলুর ঝুড়ি থেকে একটা আলু পড়ে যায় আর পায়ের কাছে চলে আসে। গুড়িয়া ওটা দেখে একটু অবাক হয়ে যায়, কিন্তু তারপর তার থেকে ফ্রাইজ বানানোর আইডিয়া চলে আসে। গুড়িয়া অনেকগুলো আলু দিয়ে ফ্রাইজ তৈরি করে আর নিজের বাবা আর অভয়কে খাওয়ায়। ওরা খুব মন দিয়ে ওগুলো খায় আর বলে, সত্যি ফ্রাইজগুলো খেতে কিন্তু দারুণ। সেই দিনই বিকেলে গুড়িয়া বাজারে সবজি কিনতে যায়। ওখানেও একটা ফ্রেঞ্চ ফ্রাইজের ঠেলা দেখতে পায়, যেখানে ভালো ঘরের ছেলেরা আর মেয়েরা লজ্জার কারণে যেতে পারতো না। আমি আলু ফ্রাই বানানোর একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলতে চাইছি। গুড়িয়া আর অভয় কিছু টাকা ধার নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলে দেয় আর গুড়িয়া আলুর ফ্রাইজ বানাতে শুরু করে, যেখানে এখন ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা এবং ফ্যামিলিরা আসতে শুরু করে। আপনাদের এখানকার ফ্রাইজ অনেক টেস্টি, আমরা স্ট্রিট ফুড খাওয়ার জন্য খুব ভয় পেতাম,
এইসব শোনার পর গুড়িয়া খুব খুশি হয়। কিছুদিন পর্যন্ত ও একাই ফ্রাইজ বানাচ্ছিল আর সমস্ত ফ্রাইজ বিক্রি হয়ে যেত। তারপর ফ্রাইজের ডিমান্ড অনেক বেশি বেড়ে যাওয়ার পর গুড়িয়া একা একা কাজ করতে পারছিল না। তক্ষুনি এই শোনো শোনো, তোমরা ওই বেচারাকে একটু সাহায্য করো। হ্যাঁ নিশ্চয়। রাত হয়ে যায় আর গুড়িয়া নিজের বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। গুড়িয়া বাড়ির কাজ করছিল, তাই রেস্টুরেন্টে যেতে দেরি হয়ে যায়। অন্যদিকে দোকানে অনেকগুলো আলু কাট করে রাখা ছিল। যখন গুড়িয়া দোকান পৌঁছায় তখন এটা দেখে অবাক হয়ে যায়। আরে, এতগুলো আলু কে আবার কাট করলো? মনে হয় ওই করে দিয়েছে, কারণ সেগুলো জাদুই ফ্রাইজ ছিল, তাই সেগুলো নিজে নিজেই তৈরি হয়ে যায় আর প্লেটে সাজানো থাকে। তারপর গুড়িয়া তাড়াতাড়ি কাস্টমারদেরকে সার্ভ করে দেয় আর এরকম ভাবেই অনেক দিন ধরে চলতে থাকে। আর গুড়িয়ার জাদুই ফ্রাইজ শহরে খুব বিখ্যাত হয়ে যায়, যার কারণে পুরো শহরে অনেকগুলো ব্রাঞ্চ খুলে যায়। শহরে অনেকগুলো ব্রাঞ্চ হওয়ার কারণে গুড়িয়া আর অভয় মিলে বিজনেস সামলে নেয় আর ওরা শহরের অন্য লোকেদেরকেও চাকরিতে রেখে নেয়। এখন অভয়ের ভাইয়েরাও নিজেদের ভুল বুঝতে পারে আর ওরা তার কাছে ক্ষমা চাইতে আসে। অভয় তাদেরকেও কাজে লাগিয়ে দেয়। যখনই কাস্টমাররা ফ্রাইজ চাইতো তখনই উড়ে ফ্রাইজ তাদের কাছে চলে আসতো আর কাস্টমাররা এই ব্যাপারে জানতেও পারতো না। পুতুল, এসব যা কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে। এটা তো তোমারই পরিশ্রম। এ হলো কবির, কবির সিং। কবির সিং এমনিতে তো ইন্ডিয়ান, কিন্তু ও তার পড়াশোনা করার জন্য ইউএসএ এসেছিল। আজকাল কবির সিং খুব চিন্তিত থাকতো পয়সার কমির কারণে। শোন কবির, তোর জন্য আমি একটা নতুন কাজ খুঁজে নিয়েছি। আর এই কাছেই একটা বার্গার পয়েন্ট আছে, তুই আজকেই চলে যা, না হলে অন্য কেউ ওই কাজটা নিয়ে নেবে। না না ভাই, তুই চিন্তা করিস না, আমি আজকেই যাব। কবির বার্গার জয়েন্টে গেল আর ও ওই জব পেয়ে গেল। আর সেই দিন থেকেই ও কাজ করা শুরু করে দিল। শুরুতে বার্গার বানানো ও জানতো না, কিন্তু এটা খুবই সহজ ছিল। ও বার্গার বানানো খুব তাড়াতাড়ি শিখে ফেলল। ইওর অর্ডার ম্যাম। থ্যাংক ইউ। কবির সিং খুশি ছিল, কারণ ও টাকা রোজগার করছিল আর ফ্রিতে খাবারও পাচ্ছিল। আগামী কয়েকদিন কবির সিং এর খুব ভালোই কাটলো, কিন্তু তারপর ও বোর হয়ে গেল। ওই বিনা মশলাওয়ালা খাবার খাওয়া পছন্দ হচ্ছিল না একদম। আরে, তোমরা মশলা ছাড়াই খাবার কি করে খেয়ে নাও বলো তো? ওয়াই ডোন্ট ইউ লাইক দিস? না না, সেরকম না, আসলে আমি বোর হয়ে গেছি একদম। পরের দিন কবির বার্গার জয়েন্টে যাচ্ছিলই যে ওর নজর পড়ল ম্যাগির প্যাকেটের ওপর। আজকে বার্গারের বদলে ম্যাগি খাই, অন্তত এতে একটু টেস্ট তো পাবো। কবির একটা ম্যাগির প্যাকেট কিনে নিল। ও রোজকার মতো বার্গার জয়েন্টে কাজ করতে শুরু করলো। রাত্রিবেলা যখন জয়েন্ট ক্লোজ হলো তখন সমস্ত কারিগররা নিজেদের বার্গার বানাতে শুরু করলো, কিন্তু কবির নিজের জন্য এক প্যাকেট ম্যাগি বানালো আর খুব শখ করে খেতে শুরু করলো। সেই দিন থেকেই কবির কোনোদিন বার্গার খেত, কখনো ম্যাগি। ও খুশি ছিল। একদিন বার্গার জয়েন্টে অনেক বেশি কাস্টমার ছিল না, কবির ফ্রি বসেছিল। তো ও ভাবলো কোনো একটা নতুন রেসিপি বানানো যাক। ও নিজের ব্যাগ থেকে এক প্যাকেট ম্যাগি নুডল বার করলো। টুডে अगेन ম্যাগি? হোয়াটস হ্যাপেন্ড টু ইউ কবির? আরে না না, আমি আজকে অন্য কিছু বানাবো। কবির বার্গার থেকে বান কেটে ফেললো আর ম্যাগি বানালো, আর তারপর ম্যাগিকে বার্গারের প্যাটি মেকার মেশিনে দিয়ে দিল। তার থেকে ম্যাগির প্যাটি তৈরি হলো। আরে, এটা তো পুরো গোল হয়ে গেছে। বাবা, সত্যি আমার কোনো জবাব নেই। কবির খুশি হয়ে পড়ল। ও আরো একটা ম্যাগির প্যাটি বানালো। Wow, this dish looks delicious. Even I want one. কবির আর ওই ফরেনার মিলে ম্যাগির বার্গার বানালো আর তারপর খেতে শুরু করলো। দুজনেরই ওই বার্গার খুব ভালো লাগলো। Kabir, this is awesome. I want one more. কবির এক এক করে আরো বার্গার বানালো। দুজনেই অনেক শখ করে খেলো। আজ কবির খুশি ছিল। ও কিছু একটা নতুন বানালো। কিছুদিন কেটে গেল আর তারপর বার্গার জয়েন্টের মালিক কবিরের কাছে এলো।
ও ম্যাগি বার্গারের প্রশংসা শুনেছিল আর ও ম্যাগি বার্গার খেতে চাইছিল। কবির ওনার জন্যও একটা ম্যাগি বার্গার বানালো। This is good. Add this to the menu. I'll give you 10% commission. Well done, boy. এটা শুনে কবির খুশি হয়ে গেল। ওর ম্যাগি বার্গার ওই বড় জয়েন্টের মেনুতে অ্যাড হয়ে গেছিল। আর এটাই নয়, ও 10% কমিশনও পাচ্ছিল। এবার আমার পড়াশোনা খুব সহজেই হয়ে যাবে, আর টাকা পয়সা নিয়ে আমাকে চিন্তাও করতে হবে না। পরের কয়েক মাস অবধি কবির ম্যাগি জয়েন্টে কাজ করছিল, আর ও রোজগারের সাথে সাথে কমিশনও পাচ্ছিল। কবির এমনিতেই ভাবছিল, আরে কি হয়েছে পুত্তর, বলি কোন খেয়ালে ডুবে রয়েছো? সেরকম কিছু নয় পাজি, কাজটা তোমার ভালোই, কিন্তু জানি না আমি কেন খুশি নই। আমি আমি নিজস্ব কিছু করতে চাই। আরে এতে উদাস হওয়ার কি আছে, তুই নিজের একটা হোটেল খুলে নে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু বুঝতেই পারছি না যে আমি কি করি। এত ভালো চাকরি, আর মাইনেও তো বেশ ভালো। দেখো পুত্তর, মানুষের সব সময় সেই কাজটাই করা উচিত যেটা ওর পছন্দের। হ্যাঁ পাজি, আপনি ঠিকই বলেছেন, আমি তো সবসময় চাই ম্যাগি আর বার্গার বানাই। তাহলে পুত্তর তুমি কি ভাবছো? তো বার্গার বানানো তৈরি করে দাও। সে তো ঠিক আছে, কিন্তু যদি আয় করতে না পারি তাহলে? দেখো পুত্তর, যদি এরকম চিন্তা করতে থাকো তাহলে যখন তুমি আমার বয়সে আসবে তখন তুমি আক্ষেপ করবে যে আমি কেন আগে শুরু করিনি। এখনো তোমার কাছে সময় রয়েছে। আরে চাকরি নিয়ে চিন্তা কিসের, ও তুমি আবার পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। কবিরের বাবা ওকে প্রোৎসাহন দিলেন, কিন্তু তা সত্ত্বেও ও সংশয়ে ছিল, কারণ ও বড় হোটেলে ম্যানেজার ছিল, যেখানে ওর রোজগার ভালোই ছিল, কিন্তু এখন ও সবকিছু প্রথম থেকে শুরু করতে হতো। যাই হোক, ও একটা ভিড় ভাড়ওয়ালা এলাকায় একটা দোকান রেন্টে নিয়ে নিল, আর এখানে নিজের ম্যাগি বার্গারের বিজনেস শুরু করলো। এটা কেমন বার্গার? আসলে এটা ম্যাগি বার্গার, যেটা খেতে সত্যিই দারুণ। একবার খেয়ে দেখুন না। ঠিক আছে, খাওয়াও। প্রথমের কিছুদিন অবধি কবিরের ব্যবসা সেরকম কিছু চলছিল না, কিন্তু তারপর আস্তে আস্তে ওর দোকান চলতে শুরু করলো। কলেজের বাচ্চারা ম্যাগি বার্গার খাওয়ার জন্য দূর দূর থেকে আসতে লাগলো। কবির স্টাফ বাড়িয়ে দিল, আর ম্যাগি বার্গারে ভ্যারাইটিজও নিয়ে এলো। চিজ ম্যাগি বার্গার, শেজওয়ান ম্যাগি বার্গার। আর তারপর তো কবিরের স্টল ইয়াংস্টার্সদের ফেভারিট ফুড জয়েন্ট হয়ে গেল। 6 মাসে কবির আরও একটা ব্রাঞ্চ খুলে ফেলল, আর পরের 1 বছরে 3টে আরও নতুন ব্রাঞ্চ। কবিরের ম্যাগি বার্গার খুব ভালো চলছিল। কবির নিজের পুরো ফ্যামিলিকে কাজে লাগিয়ে দিল। ওর সমস্ত ভাই বোন সবাই একই কোম্পানিতে কাজ করতে লাগলো, বার্গার সিং। মাত্র 6 বছরের মধ্যে কবিরের বার্গার সিং একটা অনেক বড় ফুড চেইন হয়ে গেল। ভারতের গোটা 30টা শহরে ওর ব্রাঞ্চ ছিল। এখন কবির আর তার বাবা একটা বিশাল বড় কাঁচের বিল্ডিংয়ে বসতো। পুত্তর, সেই রাতের কথা মনে আছে যেই রাতে তুই খুব চিন্তিত ছিলি? হ্যাঁ পাজি, সেই রাত কি করে ভুলি। সেদিন আপনি আমাকে সাপোর্ট না করলে আজকে আমার এই বার্গার সিং হতোই না। এই গল্প ব্যাঙ্গালোরে। রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল। হেনরি খুবই ভালো ছিল। সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত, যেমন ভালো সবজি, ভালো আলু, ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান। আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল। ও রাস্তার সস্তা সবজি, সস্তা তেল, পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার 50 টাকার ছিল, কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো। দেখো ভাই, তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয়। তুমি তো খুব ভালো,
ভালো সামগ্রী ব্যবহার করো, কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না? এরকমটা কেন? জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা, সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তো বার্গার বিক্রিই হয়নি। যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে? এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই। আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল। রাস্তায় ও যত গরিব দেখতে পেল, সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো। থ্যাংক ইউ মাই সন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভগবান তোমার ভালো করুন বাবা। হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল। ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল। হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল। থ্যাংক ইউ আঙ্কেল, আজ আপনার বার্থডে নাকি? না বাবা। তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে? না বাবা, আজ কারোর বার্থডে নয়। তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন? বাবা, আমার একটা বার্গার স্টল আছে। আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি, তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই। ভালো করেছেন আঙ্কেল, ডোন্ট ওয়ারি, কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হোপ সো। উদাস হবেন না আঙ্কেল, আমার কাছে আপনার জন্য কিছু আছে। হেনরি ওই বাচ্চাটাকে দেখছিল, আর তখনই ওই বাচ্চাটা একটা পরীতে বদলে গেল। হেনরি চমকে গেল, আর সে তার চোখ রগড়াতে লাগলো। এটা সত্যি নাকি স্বপ্ন? এটা সত্যি, আমি একজন পরী। আপনি খুব ভালো স্যার, আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন, এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর ওর সামনে 3টে মশলার কৌটো চলে এলো। এই 3টে জাদু মশলা, আপনি আপনার বার্গারে এই মশলা দিন, আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর চিন্তা করবেন না, এই মশলার কৌটো কখনো খালি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এই রকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার। বিদায়। পরী অদৃশ্য হয়ে যায়। হেনরির হাতে ওই 3টে কৌটো ছিল, যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে। সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই ওর পরীর সাথে দেখা হয়েছিল। পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো। সে ওই বার্গারে ওই 3 জাদু মশলা মিক্স করে দিল, আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেললো। এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আসা যাওয়া করা লোক এই গন্ধের টানে চলে এলো। আমাকে একটা বার্গার দিয়ে দিন। আমাকেও। আর আমাকেও। দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে, আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো। আরে হেনরি কি গড়বড় করে দিল? আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই, ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো, আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল। সে দাম কমিয়ে দিল, তাও লোকে হেনরির বার্গারই খেতে থাকলো। একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে। সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো। এখানেই কোথাও হবে জাদু মশলা। জ্যাক ওই 3টে মশলার কৌটো দেখতে পেল। তারপর জ্যাক যেই মশলার কৌটোতে হাত দিল, তখন সমস্ত মশলা জ্যাকের চোখে ঢুকে গেল। মশলার ঝালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগলো। ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই 3টে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি। কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে, আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে। হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত। স্যার, এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি? গরিবদের জন্য। কিন্তু কেন সেটা তুমি বুঝবে না। হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত। ধন্যবাদ বাবা।
থ্যাংক ইউ। হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত, কারণ সে জানতো যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর 3টে জাদু মশলার কারণের জন্যই। সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত তাহলে আজ তারও ভালো কিছু হতে পারতো না। এই জন্যে কথায় বলে, করো ভালো তো হবে ভালো।